আমার বাবা হচ্ছে একজন সিকিউরিটি গার্ড। তো তিনি মাসে 10,000 টাকা বেতনে চাকরি করেন। সে জায়গা থেকে আমার খুব একটা স্ট্রাগল ছিল যে আমি যদি ফার্স্ট ইয়ার হোল ছেড়ে দিই সেক্ষেত্রে আমি থাকবো কিভাবে, খাবো কিভাবে। তো আমাকে সবসময় যখন আমাকে ফার্স্ট ইয়ার হোল থেকে বের করে দেওয়া হলো, আবার আমার সাথে যখন আমি বের হওয়ার পর হচ্ছে আমি যে এই যে অপসংস্কৃতি, অনিয়ম, অবিচারের বিরুদ্ধে আমি লেখালেখি কিংবা মাঠে অ্যাক্টিভিটি শুরু করি। তো আমাদের ছাত্রদের পক্ষ থেকে বারবার হচ্ছে কি বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয়। পরবর্তীতে আমাকে উঠার জন্য বারবার আমাকে ডাকা হয় যে তুমি উঠো, কিন্তু তুমি হচ্ছে কি কেউ আমাদের বিরুদ্ধে লেখালেখি করতে পারবা না। নারী এবং সাংবাদিক এই দুটো হলে আমরা যারা সিনিয়র বাইরে আছে তারা বাঁচাতে পারবো না, সব দিয়ে আমরা ট্যাকেল দিয়ে দেবো। একটা বিষয় দেখেন, তো আমাদের যখন একটা পাওয়ার দেওয়া হয়, একই সাথে হচ্ছে আমাদের বিভিন্ন অপসংস্কৃতি আমাদের দাবিত করা হয়। এই যে শিক্ষার্থী যাদেরকে বের করে দেওয়া হয় আপনারা ঘুরে আসেন, তারা কি হচ্ছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হন। যারা হচ্ছেন এই যে 3 মাস আগেও একটা আলাদা শিক্ষার্থী ছিল, একটা মেধাবী শিক্ষার্থী ছিলেন, সে হচ্ছে মাদকে জড়িত হয়। সে চাঁদাবাজি বলেন, এই যে ক্যাম্পাসে চাঁদাবাজ, মাদক সন্ত্রাসের এবং শীর্ষ সন্ত্রাসী সে রূপান্তরিত হয়। এই যে সংস্কৃতি, এই যে পরিবর্তন, সেটা একটা অপসংস্কৃতি অংশ, সেটা অপরাজনীতির অংশ। আমরা দেখেছি এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো যে অপরাজনীতির যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি কায়েম হচ্ছেন, সেটার একটা ফসল। আমরা দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো যে ছাত্র নেতারা তারা বেশিরভাগ হচ্ছে অছাত্র হয়। তো যারা অছাত্র তারা কখনো ছাত্রদের যে স্বার্থ নিয়ে কখনো কথা বলবে না। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার দলীয় এজেন্ডা সার্ভ করা। সে এখানে এসেছে দল কি বলে, দলের যা বলে সেটার পক্ষে কথা বলা। যে সাধারণ শিক্ষার্থীর ফার্স্ট বোঝা তার সেই সময় মানসিকতা কিংবা সদিচ্ছা তার নেই। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমি শুধু একটা কথা স্মরণ করে দিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আসেন, যে স্বপ্ন নিয়ে আসে, সেই স্বপ্ন তারা বলুণ্ঠিত হয়। একটু স্মরণ করে দিয়েছে। দেখেন, তো আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আমাদের যে শিক্ষা পরিবেশের কথা বলি, ফলে আবাসন সংকটের কথা বলি, আমরা একটা কথা বলি, দেখেন এই যে আবাসন সংকটটা আমি বলি কৃত্রিম সংকট। আপনি মানেন কিংবা না মানেন, যে সরকারে আসেন সে মনে করে যদি আমি হলে কৃত্রিম সংকট তৈরি করতে না পারি, যদি শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে তাদের সিট নিশ্চিত করে, তাহলে সে আমার দলীয় যে কার্যক্রম, যে এজেন্ডা, সেটা বাস্তবায়নে সে আমার লাঠিয়াল বাহিনী হবে না। সে ইচ্ছাকৃত ভাবেই হচ্ছে এই যে কৃত্রিম সংকট তৈরি করে। আমরা দেখেন কর্মচারীদের জন্য আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন বিশাল বিশাল আবাসন হয়, শিক্ষকদের জন্য আলিশান বাড়ি হয়, গাড়ি হয়, কিন্তু মানে ছাত্রছাত্রীর জন্য কেন হয় না? এটা তো আপনার প্ল্যানের একটা অংশ। আমরা দেখেন সমস্যার বিষয়টা দেখেন, এই যে আমাদের অভিভাবক যারা আমাদের দায়িত্বে থাকার কথা, সে অভিভাবকরা আমাদের দায়িত্বে না থেকে, আমাদের অভিভাবকের ভূমিকা পালন না করে, তারা হচ্ছে যে সরকারের স্বৈরাচার কিংবা যেটার কথা বলেন তাদের পাহারাদা কিংবা লাঠিয়াল বাহিনীতে কখনো কখনো রূপান্তরিত হয়। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদেরকে গাইড করার জন্য, আমাদেরকে অভিভাবক দায়িত্ব পালন করার জন্য, তারা হচ্ছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে। একটা বিষয় দেখেন, যখনই এই শিক্ষকরা দলীয় রাজনীতির এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকেন, তখনই আমাদের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেটা বঞ্চিত হয়। আমরা একটা কথা বলতে চাই, আমরা বলতে ছাত্র রাজনীতি কেমন হবে? আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতি করা মানুষের একটা সাংবিধানিক অধিকার, কিন্তু হলের মধ্যে যে দখলদারিত্ব, যে রাজনীতির যে অপসংস্কৃতির যে দলীয় রাজনীতি বাস্তবায়ন করার জন্য যে বৈনয়ন, যে গেস্ট রুম কালচার, সেই ক্যাম্পাসগুলোতে যদি আমরা ছাত্রদের থাকতে পারি, কিন্তু হলগুলোতে সেই দখলদারিত্ব রাজনীতি থাকবে না, সেই লঘু ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না। আমরা এখন চাই শিক্ষক রাজনীতি, যে দলাঙ্গ যে শিক্ষক রাজনীতি, সেটাও ক্যাম্পাসে থাকবে না। আমরা বলতে দেখেন যে শিক্ষার সুষ্ঠু পরিবেশের কথা বলি আমরা, শুধু একাডেমিক। আমি সমাজ কল্যাণের শিক্ষার্থী, তা আমি যখন নাকি প্রথম আমি ঢাকা শিক্ষার্থী একই সাথে, তো যখন একটু হতাশ পেতাম তখন হচ্ছে আমি বিজয় ক্ষেত্রে হলের সামনে এসে বসে থাকতাম, একটু অনুপ্রেরণা পেতাম, আবার গিয়ে হলে পড়াশোনা শুরু করতাম। তো আমার স্বপ্ন ছিল বিজয় ক্ষেত্রে হলে মানে থাকা, অনেক বড় একটা ভবন, সেই জায়গা থেকে হোক। তো আমি যখন নাকি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তো আমি যে ফেস স্লিপে দেখতে পাই বিজয় ক্ষেত্র হল, আমি কিন্তু লাভ দিই ওই খুশিতে। কিন্তু দুর্ভাগ্য সত্যি আমি সেখানে হলে থাকতে পারি না। আমি হচ্ছে একটাই ব্যানার থাকি, কিন্তু হচ্ছে গিয়ে আবরা কোনো যদি মারা যায়, সেটা আমি একটা ফেসবুকে কমেন্ট করি, সেই কমেন্টের ভিত্তি হচ্ছে আমার যে হল ক্যান্ডিডেট, সে আমার হল থেকে বের করে দেয়। এই হচ্ছে পরিস্থিতি, হলে থাকতে পারি না। আমি যদি বলছিলাম দেখেন সমাজকল্যাণ যখন ভর্তি হই, তো সমাজকল্যাণ দেখি 90 দশকের যে কারিকুলাম, আমি যদি পড়াশোনা করতেছি, সেই সমাজকল্যাণ দেখা যাচ্ছে যে বইগুলো লেখা হয় 90 দশকের যে ডাটা দিয়ে লেখা হয়। তা আমি এখন করতেছি কি জন্য? ওই যে আমি করতেছি শিক্ষকরা পড়ে যাচ্ছেন, একই সাথে দেখতেছি যে একই যে স্যার যে ড্রাফটটা দিয়েছে সেটা এক যে বানান ভুল, আমি আমার সিনিয়রদের শুনছি স্যার বলছে যে কি এখানে বানানটা ভুল আছে, একই সাথে 3 থেকে 4 বছরে বলছে যে এখানে এই বানানটা ভুল, তোমরা কারেকশন করে নিও। আমরা দেখছি স্যারের যে স্লাইড দেখে দেখে পড়ে যাচ্ছে।
এখন আমাদের দিকটা বলেন যে আমরা যে সাদা পড়ে যাচ্ছে কিংবা আমরা পড়ে যাচ্ছি, ওই যে শুরুতে একটা কথা বলেছি, আমরা হতাশ হয়েছি, একটা স্বপ্ন নিয়ে এসেছি, সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়নি, আমরা সেটা সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতি দেখেছি, ভিন্ন পরিবেশের মাধ্যমে আমাদের বড় হতে হয়েছে। এই যে অপসংস্কৃতি কথা বলেন কিংবা হচ্ছে গিয়ে কি বিশৃঙ্খলার কথা বলেন, সেটার বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জন কথা বলেছে। আমরা যারা কথা বলেছি, আমি একটু সত্যি কথা বলি, দেখেন আমার বাবা হচ্ছে সিকিউরিটি গার্ড। ওই যে বললাম আমরা যে দারিদ্র কি, আমার দারিদ্র আমাদের অপরাধ কিনা, আমরা সবসময় একটা সিটের জন্য হচ্ছে সবকিছু আমাদের লিমিটেড, সিটের মধ্যে সবকিছু সীমাবদ্ধ, একটা সিট পাবো কি পাবো না সেটার উপর আমার অবস্থান ডিপেন্ড করে, আমরা সবকিছু একদম মুখগুলো সহ্য করে যাই, যে না একটা চাকরি পেলে হচ্ছে আমরা সবকিছু ভুলে যাব। কিন্তু আমি দেখছি বিগত সময় সেই চাকরিটা আমাদের হারাতে হয়েছে, যার জন্য এত রক্ত এত কিছু। আমরা যখন বলি দেখেন আমার বাবা হচ্ছে একজন সিকিউরিটি গার্ড, তো তিনি মাসে 10,000 টাকা বেতনে চাকরি করেন। সেই জায়গা থেকে আমার খুবই একটা স্ট্রাগল ছিল যে আমি যদি ফার্স্ট ইয়ার হোল ছেড়ে দিই সেক্ষেত্রে আমি থাকবো কিভাবে, খাবো কিভাবে। তো আমাকে সবসময় যখন আমাকে ফার্স্ট ইয়ার হোল থেকে বের করে দেওয়া হলো, পরে আবার আমার সাথে যখন আমি বের হওয়ার পর হচ্ছে আমি যে এই যে অপসংস্কৃতি অনিয়ম অবিচারের বিরুদ্ধে আমি লেখালেখি কিংবা মাঠে অ্যাক্টিভিটি শুরু করি। তো আমাদের ছাত্রদের পক্ষ থেকে বারবার হচ্ছে কি বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয়, পরবর্তীতে আমাকে উঠার জন্য বারবার আমাকে ডাকা হয় যে তুমি উঠো, কিন্তু তুমি হচ্ছে গিয়ে কেউ আমাদের বিরুদ্ধে লেখালেখি করতে পারবা না। তো তখন আমাদের দুটো বিষয় প্রতিবাদ, যে একটা হচ্ছে গিয়ে কি যে আমার হচ্ছে টাকা পয়সা নেই, এখন বাবার পক্ষ থেকে সাপোর্টটা নাই, আর একটা বিষয় হচ্ছে কি আমি এটা মেরুদণ্ড বিক্রি দিতে পারবো না। তো ফার্স্টে আমার বন্ধুরা বলে বসে তারা যারা আমার পরিস্থিতি কেমন ছিল, তখন আবার একটা বিষয় আমি কোনো টিউশন পেতাম না, যে সমাজ কল্যাণ করে টিউশন দিবে কে। তো সেই জায়গা থেকে তো আমি এই যে আমাদের সবসময় হচ্ছে কি এই বিষয়টা আমাদের মধ্যে আসে যে আমি বাইরে থাকার মতো কোনো ক্যাপাবিলিটি আমার নাই, ক্যাপাসিটি নাই, সেই জায়গা থেকে হলে থাকতেছি, বাধ্য হয়ে থাকতেছি, যা কিন্তু সবকিছু বেরিয়ে নিচ্ছি। সেই জায়গায় দেখেন তো আমরা দীর্ঘ সময় চেষ্টা করছি এই যে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতেন। আপনাদের তৃতীয় শতবার্ষিকীতে আমরা একটা প্রোগ্রাম দিই, সেখান থেকে আমাদেরকে ছাত্রলীগ মেরে আমাদেরকে থানায় দিয়ে দেয়। সেই জায়গা থেকে আমি তখন জেলে যাই, জেলে গিয়ে 1 মাস থাকি। তো আমি একটা এই কথা একটু জন্য বলছি, দেখেন আমাদের বিশ্ববিদ্যালয় অনেক রকম পলিসি ডায়ালগের কথা বললেন, সবকিছু কথা বললেন, কিন্তু একটু মানবিক হওয়া দরকার। আমি যখন জেলে যাই তখন হচ্ছে গিয়ে কি জেলে তো থাকছি, কিন্তু জেলে তো যখন বের হই তখন আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। কেন দেওয়া নাই? যে আমার ক্লাস নাই। আমি তখন শিক্ষকদেরকে বারবার বলছি যে ওই যে স্যার বললো যে আপনি রেজিস্টার বিল্ডিং আসেন, রেজিস্টার বিল্ডিং আসা করে যাবেন, আনসার পরে আসেন। এইভাবে আমি শিক্ষকদের মানে একবার দিনাজপুর যাচ্ছি, একবার এখানে যাচ্ছি, আমাকে বলা হচ্ছে আপনি ক্লাস করতে পারেন না। বললাম যে আমি তাকে নিজের কানে জেলে যাই না, অন্য মানে এখানে আমাকে জেলে বাধ্য করে পাঠানো হয়েছে, আমি অন্যায় শিকার। সেই জায়গাতে বলতে আপনি ক্লাস করেন না, আপনাকে পরীক্ষা দিতে পারবেন না, যার কারণে আমার 1 বছর গ্যাপ গেছে। এটা হচ্ছে তাহলে আমি বলতেছি যে আমরা আসলে কি শিখতেছি দিন শেষে, আমরা অনেক কিছু কঠোর নিয়ম নীতি দেখাই, কিন্তু কাজের কাজ আমরা আসলে কি হয়। আপনি একটা বলতেছেন যে এই যে আপনারা পরিস্থিতির কথা বলতেছেন, আগামী যে বিশ্ববিদ্যালয় কেমন হবে সে বিষয়ে আপনার কথা বলতেছেন, কিন্তু বিগত দিনে যারা সুযোগ পান নাই, যে আমরা সুযোগ পাই না কিংবা পরিস্থিতি শিকারের একটা কথা বলতেছেন, যারা পরিস্থিতি শিকার আমরা হচ্ছে গিয়ে কি আমরা আমাদের হাত বদ্ধ। কিন্তু আমরা এখন বলতে চাই আপনাদের এখন সেই সুযোগ হয়েছে, আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তাদের জীবনের বিনিময়ে আপনাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। এখন আর সেই কথা বলার সুযোগ নেই যে আমাদের হাত বাঁধা। আমরা চাই আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনারা এই যে তরুণদের যে স্বপ্ন, যে জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটকে কাজে লাগিয়ে তরুণদের সাথে হাতে হাত মিলিয়ে শিক্ষার্থীর সাথে সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাস বিনির্মাণ করবেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।